নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই অত্যন্ত ভালো আছো। বাংলা সাহিত্য চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পড়তে চলেছি রামপ্রসাদ সেন দ্বারা রচিত একটি শাক্ত পদাবলী, যার নাম হলো গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না। তো আমাদের পাঠ্য পদাবলী বা যে কোনো শাক্ত পদাবলী তুমি দুর্গাপুজোর সাথে রিলেট করতে পারবে। দুর্গা ঠাকুর যেমন আমাদের কাছে ষষ্ঠীর সময় আসেন এবং দশমীর সময় আমাদের ছেড়ে চলে যান, তেমনিভাবে শাক্ত পদাবলীতে দেবী দুর্গা অর্থাৎ উমা যখন মেনকার কাছে আসছেন ষষ্ঠীর সময়, সেটা হচ্ছে আমাদের আগমনী পর্যায়, এবং তারপর যখন তিনি দশমীর সময় চলে যাচ্ছেন আবার স্বামীর কাছে, তখন সেটি হচ্ছে বিজয়া পর্যায়। তো এখানে উমা আসার আগে মায়ের মনের যে অনুভূতিগুলো, সেগুলো এই কবিতায় প্রকাশিত হয়েছে। আমরা যেমন হই না দুর্গাপুজোর সময় বা দুর্গাপুজো আসার আগে আমরা খুবই এক্সাইটেড থাকি যে দুর্গাপুজো আসছে, আমরা এত মজা করব, তেমনিভাবেও একটা মা তার সন্তানকে দেখার জন্য উৎসুক হয়ে আছেন। আসলে এই পদাবলীগুলি উমা, মেনকা, হিমালয় ইত্যাদি চরিত্র দ্বারা রচিত হলেও বা শক্তির দেবী কালীকে নিয়ে লেখা হলেও এখানে একটি মায়ের অন্তরের বেদনা প্রকাশিত হয়েছে। ব্যাপারটা একটু সহজ করে বোঝালে হয়তো সুবিধা হয়, তাই না? তো চলো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ব্যাপারটা বুঝে নিই। ধরে নাও একটা মেয়ে বিয়ে করেছে এবং বিয়ে করার পর সে শ্বশুর বাড়ি চলে গেছে, যেটা সাধারণত হয়, এবং বাপের বাড়ি তার একটা আশা হচ্ছে না বা সে আসতে পারছে না। আগেকার সময় এটাই হতো, বিয়ে করার পর মেয়েরা আর বাপের বাড়ি তেমনও আসতে পারতো না, কেবলমাত্র যদি ঘরে কোনো অনুষ্ঠান থাকে বা পুজো পার্বণ থাকে, তাহলেই তারা আসতে পারতো। তো এতদিন ধরে যে একটা কন্যাকে তার মা বড় করেছে, লালন পালন করেছে, তাকে যে বিয়ে দিয়ে সে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিল, তারপরে কি তার দেখার আর ইচ্ছা করে না? অবশ্যই ইচ্ছা করে। তো পুজো পার্বণে কেবলমাত্র তার মেয়ে আসতে পারে। তো এতদিন পর যে তার মেয়ে আসছে, তার তো অন্তরে খুবই খুশি হবে, এবং সে কিছুদিন পরই আবার চলে যাবে। তো অন্তরে তার বেদনা হবে। এই খুশি আর বেদনা নিয়ে শাক্ত পদাবলী। তো একটা মায়ের অন্তরের যে বেদনা এখানে আমরা দেখতে পাবো এই পদাবলীতে, সেটাই প্রকাশিত আছে। তো চলো পদাবলীটি পাঠ করার মাধ্যমে আমরা সমস্তটা জেনে নিই। প্রথমেই কবি বলছেন, গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই গিরিটা আবার কে, কোথা থেকে প্রকট হলো? গিরি আসলে কেউই নয়, ইনি হচ্ছেন হিমালয়, অর্থাৎ মেনকার স্বামী। এটা নর্মাল একটা ব্যাপার। আমাদের ঘরে যখন আমাদের মায়ের সাথে কিছু হয়, তখন মা কাকে বলে? তার বরকে গিয়ে বলে। তেমনিভাবেও মেনকাও তার স্বামীকে তার অন্তরের বেদনাগুলো বলছে, যে এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না। অর্থাৎ এবার উমা অর্থাৎ পার্বতী আমার মেয়ে যদি আসে, আমি কিন্তু ওকে আর শ্বশুর বাড়িতে পাঠাবো না। তো কেন পাঠাবে না সেটা আমরা পরবর্তী সমস্ত লাইনে দেখতে পাবো। বলছে, বলে বলুক লোকে মন্দ, কারো কথা শুনবো না। তো বলে বলুক লোকে মন্দ, মন্দ কথাটির অর্থ খারাপ, আমরা সকলেই জানি। তো তোমাদের মনে কোশ্চেন আসবে যে লোকে আবার মন্দ বলবে কেন? এটা পৌরাণিক কালে হতো, বা এখনও তেমন একটা খুব দেখা যায় গ্রামগঞ্জে এরকম জায়গায়। তো একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর যদি অনেক দিন, বলতে গেলে 10-12 দিন বা 20-25 দিন মতো তার মায়ের বাড়িতে থাকে, তাহলে পাড়া প্রতিবেশীরা অনেক লোকচর্চা করে, অনেক চর্চা করে মেয়েটার নামে, যে এতদিন হয়ে গেল তবুও তার স্বামীর বাড়িতে গেল না, এ কী রে? তো এরকম হয়ে থাকে। তো তাই বলছে যে যদি আমার মেয়েকে আমার ঘরে রেখে দিই, লোকে মন্দ বলুক, খারাপ বলুক, আমি কারো কথা শুনবো না, আমার মেয়ে আমার কাছেই থাকবে। তো কেন থাকবে এগুলো আমরা পরবর্তী লাইনে জানতে পারবো। তোমাদের মনে হচ্ছে সবই কি আমরা পরবর্তী লাইনে জানতে পারবো? তাহলে প্রথম লাইনে কি জানতে পারবো? একটু রোশো, নাহলে জানতে পারবে না। এরপর কবি বলছেন, যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়, এবার মায়ে ঝিয়ে করব ঝগড়া, জামাই বলে মানব না। এই মৃত্যুঞ্জয়টা কে? মৃত্যুঞ্জয় কথাটির অর্থ বা মৃত্যুঞ্জয় হচ্ছেন এখানে শিব। উমা নেবার কথা কয় কথাটির অর্থ হচ্ছে উমাকে নিয়ে যাওয়ার জন্য কথা বলবে। স্বাভাবিক একটা ব্যাপার আমরা ভেবে নিই। ধরো একটা স্ত্রী আছে, সে তার মায়ের বাড়িতে এসেছে এবং অনেক দিন হয়ে গেছে সে আর যাচ্ছে না, তার স্বামীর তো চিন্তা হবে, কেন আমার স্ত্রী এখনও আমার বাড়িতে আসছে না, তাই জন্য সে তাকে নিতে যাবে। তেমনিভাবেও শিব ঠাকুরও যদি উমাকে নিতে আসে, তাহলে তার মা এবং উমা কি করবে? এর পরবর্তী লাইনে আছে, এবার মায়ে ঝিয়ে করব ঝগড়া, জামাই বলে মানব না। বলছে যদি মৃত্যুঞ্জয় আসে আমার মেয়েকে নেওয়ার জন্য, তাহলে মায়ে ঝিয়ে অর্থাৎ মায়ে এবং মেয়ে দুজনে মিলে ঝগড়া করব, সে যে জামাই আমাদের সেটা বলে আর মানব না, মানে তাকে আমরা জামাই বলে আর মানব না, সে আসলে আমরা তার সাথে ঝগড়া করব। এরপরে কবিতাটির শেষ দুটি লাইন, দ্বিজ রামপ্রসাদ কয়, এ দুঃখ কি প্রাণে সয়? তো দ্বিজ রামপ্রসাদ সেন মেনকাকে বলছে, এই দুঃখ কি প্রাণে সহ্য করা যায়? কোন দুঃখের কথা বলা হয়েছে?
বলছেন শিব শ্মশানে মশানে ফেরে ঘরের ভাবনা ভাবে না। তো কোন দুঃখের কথা বলা হয়েছে, বা মেনকা কেনই বা উমাকে তার শ্বশুরবাড়িতে পাঠাতে চান না? এই নিচের লাইনটা বা শেষ লাইনটার মাধ্যমে আমরা সমস্ত কবিতাটার কোশ্চেনগুলো জানতে পারবো। তো প্রথম কোশ্চেন কী ছিল, যে কেন মেনকা উমাকে পাঠাতে চান না, আর কেনই বা তার এত দুঃখ? আসলে শিব শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, সংসারের কথা বা সংসারে কিভাবে খাবার জুটবে সেই কথা একবারও ভাবে না। তো তাই কারণে উমার প্রচুর দুঃখ, সংসারে অনেক কষ্ট। তো একটা মা হয়ে মেয়ের এতটা কষ্ট সে দেখতে পাচ্ছেন না, তাই জন্য বলছে যে তার মেয়ে তার কাছেই থাকুক, তার মেয়েকে আর শ্বশুরবাড়ি যেতে হবে না, আর দুঃখ কষ্ট ভোগ করতে হবে না। তো শাক্ত পদাবলীতে আমি প্রথমবার যেটা বলেছিলাম যে একটা মায়ের অন্তরে বেদনা বা যন্ত্রণা প্রকাশিত হয়েছে, সেটাই আমরা এই পদাবলীতে দেখতে পাচ্ছি। তো আমাদের আলোচ্য পদটি গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না এখানেই শেষ হলো। কবিতাটি বুঝতে যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।